ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার অতিথি হয়ে এসেছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ এবং সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। স্বাগত আপনাদের দুজনকেই আজকের সংবাদ সম্প্রসারণে। আমরা দেখে নেই আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো যেগুলো নিয়ে আমরা কথা বলবো। আর শুরুতেই দর্শক জানিয়ে দিই মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনাম। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হবে, পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 20শে ফেব্রুয়ারি, খালেদা জিয়ার চিকিৎসার আবেদন। এবং সচল ও আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করলেন আতিকুল ইসলাম। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৯তম জাতীয় সমাবেশে অংশ নিতে সকাল ১১টায় গাজীপুরের শফিপুরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীকে পরে বক্তব্য রাখতে গিয়ে সংসদ নির্বাচনে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন শেখ হাসিনা। ২০১৪ সালে বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস দমনে বিশেষ করে রেলের নিরাপত্তায় বিশেষ ভূমিকা পালন করায় আনসার ও ভিডিপি বাহিনীকে ধন্যবাদ জানান তিনি। বিএনপি জামাত জোট কর্তৃক যখন অগ্নিসন্ত্রাস এবং মলোটভ ককটেল বোমা মেরে রেল, গাড়ি, লঞ্চ, সিএনজি সহ বিভিন্ন সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করছিল এবং আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করছিল, সেই অগ্নি সন্ত্রাস প্রতিরোধ করবার ক্ষেত্রে এবং বিশেষ করে রেলের নিরাপত্তায় এই আনসার বাহিনী বিশিষ্ট ভূমিকা পালন করে। তাদের এই অনবদ্য ভূমিকার জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশের নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান সরকার প্রধান। মাদক, জঙ্গিবাদ এবং সন্ত্রাস প্রতিরোধে আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। আসুন সকলে মিলে আমাদের মাতৃভূমিকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারি, যেন বিদেশে দেশে সকল ক্ষেত্রে বাংলাদেশ বাঙালি জাতি মাথা উঁচু করে মর্যাদার সাথে আমরা চলতে পারি। আনসার ও ভিডিপি বাহিনীর যে কোনো সমস্যা সমাধানে সরকার আন্তরিক ও সহানুভূতিশীল বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংস্কৃতিক অনুষ্ঠান সবসময় অত্যন্ত চমৎকার হয়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ। অত্যন্ত চমৎকার। নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের উপর পরবর্তী শুনানির দিন 20শে ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত। একই সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য আদালতের নির্দেশনা চেয়ে তার আইনজীবীরা আদালতে আবেদন করেছেন। এই সময় খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন। মঙ্গলবার পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে অস্থায়ী বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি হয়। শুনানিতে অংশ নেন সাবেক আইনমন্ত্রী ও নাইকো মামলার আসামি ব্যারিস্টার মওদুদ আহমদ। এছাড়া পেট্রো বাংলার সাবেক চেয়ারম্যানের পক্ষে তাঁর আইনজীবী শুনানি করেন। 2007 সালের 9 ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় নাইকো দুর্নীতির মামলাটি দায়ের করেন। যেহেতু তার চিকিৎসা সম্পন্ন হয়নি এবং সম্পূর্ণরূপে তিনি আরোগ্য লাভ করেননি, এই মাঝপথে চিকিৎসা সমাপ্ত করে তাকে জেলে পাঠাবার কারণে তার অসুস্থতা এখন দিনে দিনে বেড়ে গেছে। আজকে তিনি আদালতে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়েছেন এবং তিনি আমাদেরকে এইভাবে বলেছেন যে আমার পক্ষে এখন আদালতে বসে থাকা একদম সম্ভব না। এই মামলার কার্যক্রমে কোনো ত্রুটি নেই, এখানে আলামত, কাগজপত্র এবং ডকুমেন্ট যা কিছু আছে সবকিছু সঠিক। আমরা মনে করি মাননীয় আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করবেন।
সচল ও আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। ডিজিটাল প্রযুক্তিতে ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণ, অ্যাপের মাধ্যমে নাগরিক সমস্যার চিত্রগ্রহণ ও সমাধান, নগর পরিবহন ব্যবস্থার জন্য একটি ডিজিটাল সমন্বিত টিকেটিং সেবা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয় ইশতেহারে। তিনি বলেন, নগরবাসীকে নিয়ে সব নাগরিক সমস্যার সমাধান করা হবে। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, দুর্নীতিমুক্ত একটি দেশ পরিচালনা করার জন্য এবং মাদক ও সন্ত্রাসকে যদি নির্মূল করতে হয়, অবশ্যই আমার তরুণ প্রজন্মকে কিন্তু আমাদের ঘরের থেকে বাইরে আনতেই হবে। এই জন্য খেলার মাঠ যেরকম জরুরি, সাইকেল লোনও ঠিক সেরকম জরুরি এবং অবশ্যই আমরা করতে পারবো নতুন যে জায়গাগুলোতে আমাদের কার্যক্রম হবে। ধন্যবাদ। জানিয়ে দিলাম আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো। এই সংবাদগুলো নিয়েই কথা বলতে চাই। আজকের সংবাদ সম্প্রসারণের সবশেষ খবরটি নিয়ে আসলে শুরু করতে চাই। ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। আমি সেই ইশতেহার প্রসঙ্গে জানতে চাই। প্রথমে শওকত মাহমুদ, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কি মনে হলো উপনির্বাচনের ইশতেহার ঘোষণা করলো সিটি। দেখুন, এই উপনির্বাচনটি একটি প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন এবং এখানে জাতীয় নির্বাচনের যেই ধরনের নির্বাচন আমরা লক্ষ্য করেছি, যে কারচুপিপূর্ণ একতরফা একটি নির্বাচন, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল এই নির্বাচনটিকে বয়কট করছে, কারণ তাদের আশঙ্কা একই কায়দায় নির্বাচন হবে। সেখানে আওয়ামী লীগের প্রার্থী হওয়া মানেই কিন্তু নির্বাচিত হয়ে যাওয়া। তো সেই ক্ষেত্রে উনি যে ইশতেহার দিয়েছেন, আমি ইশতেহারটি পুরো পড়িনি। তো এখানে ইশতেহার একটি রুটিন ম্যাটার। এখানে আমার মনে হয় ঢাকার জনগণ বা উত্তরের জনগণ ইশতেহারের দিকে চেয়ে আছে বা ইশতেহার বিচার করে তারা ভোট দেবেন, সেই সুযোগটি খুব কম। এবং ইশতেহারে বিস্তারিত কি আছে জানি না, তবে আমি মনে করি ঢাকার এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বিশ্বের দ্বিতীয় শহর বায়ু দূষণের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে মানে সচল ঢাকা এখন অতিমাত্রায় সচল, মুভ করা যায় না, এত যানবাহন, এত জনজট, যানজট হলো কি করে চলাচল যদি না করা যায়। না, তো চলাচল করা যাচ্ছে, বেশি অতি চলাচল হচ্ছে, রাস্তা কম গেছে অথবা যানবাহন বেশি হয়ে গেছে, মানুষ বেশি। সেখানে বায়ু দূষণটি আমার মনে হয় সবচেয়ে প্রায়োরিটি পায়। সেটির বিষয়ে তার ইশতেহারে কি আছে সেটা আমি জানি না, তবে সেই ক্ষেত্রে প্রাধান্য দেওয়া উচিত। তার ডিজিটালাইজ ট্রাফিক সিস্টেম, এগুলো আমরা আগে দেখেছি, ঢাকার নির্মল বিশুদ্ধ বাতাস ফিরিয়ে আনা, তো সেটা আমার মনে হয় ট্রাফিক সিগন্যালিং এর চাইতে, সিগন্যালিং এর কারণেই যে আজকে যানজট হচ্ছে সেটি না, আরো অনেক অন্যান্য কারণও এখানে রয়েছে, যে আইন না মানা বা ট্রাফিক পুলিশ যেভাবে কাজ করছে, এই কাজ কি যথার্থ বা মানে পর্যাপ্ত কিনা, সেগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে। আমার মনে হয় যে এই ঢাকাতে কি সবাই মিলে সবার ঢাকা এরকম একটা কি স্লোগান দিয়েছেন, এইসব নির্বাচনের আগে এইসব স্লোগান জনগণের কোনো প্রভাব ফেলে না, বিন্দুমাত্র রেখাপাত করে না। জাকারিয়া কাজল, আপনার কি মনে হয়? না, কথা তো যখন বলি আমরা সবাই খুব সুন্দর কথাই বলি, আর কথাগুলি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখতে চাই যে আজ পর্যন্ত কি কেউ বলেছে, মানে সবাই তো এত সুন্দর কথা বলি, উনিও বলেছেন ক্লিন ঢাকার কথা বলেছেন, উনি বলেছেন সুস্থ সচল আধুনিক ঢাকা, এবং উনি যেটা দাবি করছেন যে অভিজ্ঞতা, মূল্যবোধ, দূরদৃষ্টি এবং ব্যবস্থাপনাগত দক্ষতা তার আছে, সে কারণে তিনি পারবেন। কিছু ক্ষেত্রে হয়তো তাকে, আমি যেটা মনে করি, বাধার সম্মুখীন হতে হবে, কারণ তিনি সিগন্যালিংয়ের কথা বলেছেন। এখনও আমরা এটা ক্লিয়ার করতে পারিনি সিগন্যালিংটা কি সিটি কর্পোরেশনের হাতে থাকবে না পুলিশের কাছে যাবে, কারণ আমরা সম্প্রতি শুনেছি পুলিশ পুরোটাই নিয়ে নিচ্ছে। তারপরে ধরেন মূল সমস্যা যেটা আমাদের সিটি কর্পোরেশনের, মেট্রোপলিটন গভর্নমেন্ট হল, এই সিটি কর্পোরেশন যে কোনো মানে দক্ষিণ উত্তর যাই বলেন, মেয়ররা কিন্তু সকল কাজ করতে পারে না। তাকে পানি সমস্যার জন্য যেতে হয় ওয়াসার কাছে, গ্যাসের লাইনের জন্য তিতাসের কাছে, বিদ্যুতের জন্য পাওয়ার বোর্ডের কাছে, ইভেন সে যদি কোথাও একটা উচ্ছেদ করতে যায় তাকে পুলিশের জন্য অপেক্ষা করতে হয়। কাজে ইচ্ছে করলেই যে তিনি সব পারবেন তা না, গোড়ায় হাত দিতে হবে, যেটা প্রয়াত আমাদের হানিফ ভাই বলে গিয়েছিলেন, যে ঢাকা মানে যে কোনো সিটি কর্পোরেশনকে বিষয়টা কি এমন যে তিনি কার্যকর করতে মেট্রোপলিটন গভর্নমেন্ট সহযোগিতা পাবেন না, সহযোগিতা যে পান না তা না, কিন্তু নিজের কন্ট্রোলে থেকে অপারেশন চালানো আর আরেকজনের উপর নির্ভর হয়ে অপারেশন চালানোর উপর বোধহয় একটা মৌলিক পার্থক্য থাকে।
তো জনাব আতিককে এটা করতে পারে। 2 নম্বর হচ্ছে সবচেয়ে স্পর্শকাতর যেটা, তাকে কিন্তু আনিসুল হকের জুতোয় পাগলাতে হচ্ছে। প্রতি মুহূর্তে একটা তুলনা আসবে, এটা কিন্তু একটা মারাত্মক মানসিক বিভ্রাটের সৃষ্টি করবে। কারণ আপনি দেখেন একজন নামকরা অভিনেতার ছেলে যখন অভিনয় করতে যায় তখন কিন্তু বাবার ছায়াটা তুলনা করা হয়। একইভাবে আতিকুল ইসলাম যাই করেন হি উইল বি কম্পেয়ার্ড টু লেট মেয়র আনিসুল হক। ব্যাকগ্রাউন্ড দেখার ক্ষেত্রেও তো একই রকম ব্যাকগ্রাউন্ড না, আনিসুল হকের ব্যাকগ্রাউন্ড অবশ্য আরো অনেক আরো ভার্সেটাইল, মানে ব্যবসাটা ছাড়া সকলই ভার্সেটাইল। কাজেই আতিক সাহেবের মূল প্রবলেম হবে এই কম্পারিজমটাকে অ্যাকাউন্টে নেওয়া, যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি অ্যান্ড আই রিয়েলি ফিল ফর হিম। কারণ উনি যেই কাজই করবেন মানুষ আনিসুল হকের সঙ্গে তুলনা করবেন, এটা তার জন্য যে সব সময় খুব স্বস্তিদায়ক হবে এমনটি না। আমরা আতিকুল ইসলামকে সংযুক্ত করে নেবার চেষ্টা করছি, নিশ্চয়ই তাকে পেলেই আমরা তার সাথে কথা বলবার চেষ্টা করব। আমার আরও কিছু প্রসঙ্গ আছে, তবে আমি যেহেতু ইশতেহার বিষয়েই কথা বলছি, আপনি যেটি বলছিলেন মেয়র আনিসুল হকের সাথে সবসময় তুলনা হবে, শওকত মাহমুদ আপনার কি মনে হয় এমন যদি তুলনা হয়, যেটি জাকারিয়া কাজল বলছেন যে সেটি আসলে তার জন্য সবসময় সুখকর হবে তা না, মানে তুলনাটা কেমন হতে পারে বলে আপনার মনে হয়? না, এক নম্বর হচ্ছে একটা ইমেজের তুলনা। আনিসুল হক মানে টক শোর উপস্থাপক থেকে শুরু করে মানে গ্ল্যামারের জগতে তার একটা বিচরণ ছিল। প্লাস উনি তার এফবিসির প্রেসিডেন্ট ছিল, সার্চ চেম্বারের প্রেসিডেন্ট ছিল, অনেক ভার্সেটাইল। সেই ক্ষেত্রে এখন যিনি প্রার্থী শওকত মাহমুদ, আমি আপনাকে একটু থামাই। আমাদের সঙ্গে আতিকুল ইসলাম সংযুক্ত হয়েছেন, তিনি তো গণসংযোগে ব্যস্ত এখন, আমাদের সঙ্গে অল্প সময়ের জন্য টেলিফোনে সংযুক্ত হয়েছেন। জনাব আতিকুল ইসলাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি, কিন্তু যদি জনসভায় শুরু হয়ে গেলে সত্যি বলেন, আমি জনগণের মাঝে যেহেতু আজান দিচ্ছে এই জন্য সবাই একটু চুপ আছি আমরা। জি বলেন। জি, আমি কি কথা বলতে পারি আপনার সাথে এখন? প্লিজ প্লিজ। জি জি, জনাব আতিকুল ইসলাম, আপনার ইশতেহারটি নিয়ে আমরা কথা বলছিলাম। আপনার কাছ থেকে আসলে জানতে চাই যে আপনি তো খুব বেশি সময় পাবেন না হাতে, 1 বছর, মোটামুটি 1 বছর পাবেন আপনি সামনে। সেই সময়ের মধ্যে সুন্দর সচল আধুনিক ঢাকা তৈরি করে ফেলবেন, এ বিষয়ে আপনি আসলে কতটা মানে নিজেই আস্থা রাখতে পারছেন? দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উনি কিন্তু ভিশন দিয়েছে 2021 সাল দিয়েছেন, 2041 সাল দিয়েছেন, এবং উনি কিন্তু ডেল্টা প্ল্যানও দিয়ে দিয়েছেন কিন্তু 100 বছর পরে কি হবে। সুতরাং আমি তো আমার প্ল্যান দিব, প্ল্যান অনুযায়ী আমরা কাজ করব। এইটা প্ল্যান, ঢাকা শহরে কিন্তু আমরা সবাই থাকবো, সবাই কিন্তু প্ল্যান নিয়ে কিন্তু কাজ করব আমরা। এখন আমি 1 বছর থাকি নাকি আরো থাকি নাকি আবার নির্বাচিত, এটা তো পরের কথা। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে দূরদর্শন দিয়েছেন আমাদেরকে, যে ভিশন দেখাচ্ছেন, আমরাও কিন্তু ভিশনে কাজ করতে হবে। আমাদের টার্গেট থাকবে এটা 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 আমরা করব, এবং এটা করতে যেগুলো 1 বছরের মধ্যে হবে সেটা 1 বছরের মধ্যে হবে, যেগুলো 5 বছর সেটা 5 বছরের মধ্যে হবে, যেগুলো তারপর সেভাবে আমরা হবে। মানে আপনি শুরু করতে চাইছেন, আপনি বাস্তবায়নের চেষ্টা নিয়ে এগোতে চাইছেন। পরের যে বিষয়টি নিয়ে জানতে চাই, যেটি জাকারিয়া কাজল বলছিলেন যে একটি সবসময় আপনাকে একটি তুলনার মধ্যে থাকতে হবে মেয়র আনিসুল হক, প্রয়াত মেয়র আনিসুল হকের সাথে, এবং আসলেও তো যখনই এই ধরনের দায়িত্বে কেউ যান তাকে নিয়ে অনেক সমালোচনা হয়, আপনি সেটি গ্রহণ করতে কতটা প্রস্তুত? আমি কিন্তু ব্যবসা করে এসেছি, আমি কিন্তু বিজনেস থেকে এসেছি। আমি প্রায় বলে থেকে আমি 48টা মেশিন থেকে শুরু করেছিলাম, এবং আমার শ্রমিক ভাই বোন ছিল 200 থেকে কিন্তু আজকে আমার 19,000 শ্রমিক ভাই বোন আমার গ্রুপে। সুতরাং আমি যদি এটা যদি করতে পারি, চ্যালেঞ্জ দিতে পারি, তাহলে অবশ্যই আমরা যে কোনো ধরনের বড় চ্যালেঞ্জ দিতে পারবো ইনশাআল্লাহ বলে আমি বিশ্বাস করি। জনগণকে সাথে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চ্যালেঞ্জ নিয়ে কিন্তু পদ্মা সেতু করে ফেলেছেন। সুতরাং আমরা কিন্তু সেখান থেকে কিন্তু ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছি যে আমাদেরকেও অন্যান্য নগরের সব ধরনের চ্যালেঞ্জ জনগণকে নিয়ে করতে হবে, এবং সব ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করেই একটি সুন্দর ঢাকা নগর। জনাব আতিকুল ইসলাম, এই যে জনগণকে সাথে নিয়ে করবেন বলছেন, জনগণের কাছ থেকে সাড়া কেমন পাচ্ছেন এখন পর্যন্ত? আমি যে এসছি বিভিন্ন জায়গায়, এই মুহূর্তে আমি বনশ্রীতে আছি। আমি কিছুক্ষণ আগে গিয়েছিলাম আমাদের মোহাম্মদপুরে, আমাদের মাননীয় সংসদ আমাদের সাদেক খানের ওখানে। আমি গতকাল গিয়েছিলাম আমি মাননীয় সংসদ আমাদের আসলামুল হকের ওখানে। আমি আজকে সকালবেলা গিয়েছিলাম আমাদের মাননীয় সংসদ আমাদের সাহারা খাতুন এখানে, রহমতুল্লাহ সাহেবের এখানে। আমি সবখান থেকে অনেক 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 সাড়া পাচ্ছি। আমি গিয়েছি আমাদের সংসদ, আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার আমি কামাল মন্ত্রীর এখানে। আমি গিয়েছিলাম মার্কেটে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খন্দকার
কামাল ভাই ছিলেন ওখানে, কামাল ভাইয়ের ওখানে গিয়েছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে, আসাদুজ্জামান ওখানে। আমি সবখান থেকে বিপুল সাড়া পাচ্ছি এবং আমি মনে করি আমাকে যারা ফুল দিয়ে ভালোবাসা দিচ্ছেন সেই ভালোবাসার বিনিময়ে আমি একটা সুন্দর ঢাকা শহর যেতে পারবো ইনশাআল্লাহ সবাইকে নিয়ে। জি জনাব আতিকুল ইসলাম, আরেকটি নিশ্চয়ই আপনার প্রত্যাশা খুবই সুন্দর। আপনাকে আরেকটা বিষয় জানতে চাই, যেটি শওকত মাহমুদ বলছিলেন সিনিয়র সাংবাদিক, যে বিএনপি যেহেতু নেই এই নির্বাচনে আসলে খুব উত্তেজনার বিষয়টি নেই, এটি আসলে মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না বলেই তিনি বলছেন। আপনি এত কষ্ট করছেন কেন? কারণ আপনি যদি এসব প্রচারণা নাও করেন, আপনি যদি আজকে নির্বাচনে জিততে নাও চান, রাষ্ট্রযন্ত্র আছে আপনাকে জিতিয়ে দেওয়ার জন্য। আপনি এই মন্ত্রী এমপিদের কাছে এত কষ্ট করে দৌড়াচ্ছেন কেন? আপনি ছাড়া তো আর নির্বাচনে কেউ বিজয়ী হবে না, হওয়ার সম্ভাবনাও নাই, কোনো সুযোগও নেই। আমি মন্ত্রী এমপির কাছে দৌড়াচ্ছি না, আমি দৌড়াচ্ছি অবশ্যই মাননীয় সংসদের কাছে যাচ্ছি, আমি জনগণের কাছে যাচ্ছি। জনগণের সাথে দেখে আমি স্বচক্ষে দেখতে চাই এলাকার সমস্যা কি, জনগণের সাথে গিয়ে আমি স্বচক্ষে শুনতে চাই তারা কি বলতে চাচ্ছে। এটি আমার জন্য একটি খুবই পজিটিভ এবং আমি মনে করি জনগণরা যে উৎফুল্ল ভাবে যে তারা ভোটের মাঠে নেমে আসছে, আমি ওরা কিন্তু দেখছে না এখানে কোনো দল আছে কি না আছে। তাহলে আমি আজকে যেখানে দাঁড়াতাম এখানে আমাকে ঘিরে প্রায় 5 থেকে 6 হাজার লোক থাকতো না, কিন্তু জনগণ ইলেকশন পছন্দ করে এবং অবশ্যই আমি বিজেপির যখন প্রেসিডেন্ট ছিলাম আমি কিন্তু ইলেকশন করে কিন্তু এই জায়গাতে এসেছিলাম। আমি বিজেপিতে 13 বার ইলেকশন করেছি এবং 13 বারই আমার প্রতিদ্বন্দ্বী ছিল আমাদের প্রয়াত মেয়র আনিস ভাইয়ের দল ফোরামের সাথে এবং প্রত্যেকের সাথে জিতেছি। আমি অবশ্যই পছন্দ করি প্রতিদ্বন্দ্বিতার মাঝে ইলেকশনে আসা। ইলেকশনে শিডিউল দিয়েছেন ইলেকশন কমিশনার, সেই অনুযায়ী আমি নমিনেশন সাবমিট করেছি। এখন কোন দল যদি না আসতে চায় আমি তো জোর করে আনতে পারবো না, কিন্তু আমি জনগণকে প্রত্যাশা দিতে চাই যদি জনগণের ভোটে আমি নির্বাচিত হই তাহলে আমি অবশ্যই যেদিন থেকে দায়িত্ব পাবো সেদিন থেকে আমি কাজ শুরু করব। কোন দল আসলো কি না আসলো আমি কিন্তু তাকাবো না। জি জনাব আতিকুল ইসলাম, ঢাকা শহরের উন্নতি। নিশ্চয়ই অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। যেটি শেষ বিষয়টি থেকেই আসতে চাই শওকত মাহমুদ, যে বিএনপি আসছে না এই নির্বাচনে, উপজেলা নির্বাচনেও যাবে না, এমনটি তারা জানিয়েই দিয়েছে। এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। যদিও ডাকসু নির্বাচনে যাচ্ছে ছাত্র সংগঠন, বিএনপির ছাত্র সংগঠন, সেটি অন্য হলেও মানে ছাত্র সংগঠন। মনে করেন যদি একটা মহল্লার মধ্যে ইলেকশন হয়, হ্যাঁ সেটাতে গেলেও এখন বিএনপির একটা লোক দাঁড়ালে বলবে যে কেন এই নির্বাচনে যাচ্ছে, বিষয় সেটা না। আপনি ডাকসু নির্বাচনে যাচ্ছে, এটা একটি ডাকসু নির্বাচন দীর্ঘদিনের একটা প্রতীক্ষিত নির্বাচন এবং ডাকসু নির্বাচনের ক্ষেত্রে কি পরিবেশ তৈরি হয় সেটার উপর অনেকখানি নির্ভর। তবুও কিন্তু ছাত্রদল বর্জন করতে পারে, মানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। কারণ যেভাবে এবং ছাত্র সংগঠন ছাত্রলীগ বাদে সবাই অভিযোগ করছে নির্বাচনী পরিবেশের ক্ষেত্রে ভোটদানের পদ্ধতির উপরে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করছে। বিএনপি যাবে না এই কারণে, কারণ 2018 29 ডিসেম্বর মধ্যরাতে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের পরে আর কারো নির্বাচন করা কোনো দলের পক্ষে শাসক দল ছাড়া আর কোনো সম্ভব না। এত কারচুপিপূর্ণ 29 ডিসেম্বর মধ্যরাতে নির্বাচন হলো, সেটা কি 30 ডিসেম্বর বিএনপি বোঝেনি? মানে 30 ডিসেম্বর সকাল থেকে অবশ্যই বুঝেছে। তাহলে 30 ডিসেম্বর সারাদিন কেন বিএনপি থাকলো? না কেন থাকলো, বিএনপি তো বলেছে বারবার নির্বাচন কমিশনের কাছে, প্রিজাইডিং অফিসারের কাছে কমপ্লেইন করছে যে এইভাবে 29 ডিসেম্বর রাতেই তো ভোট হয়ে গেছে। যদি তাই হয় তাহলে 30 ডিসেম্বর কমপ্লেইনই বা করার কি আছে? কমপ্লেইন করার আছে তো, নির্বাচন যেহেতু আমি প্রার্থী আমি কমপ্লেইন করব না? আমার তো কমপ্লেইন করার রাইট আছে। তাহলে কি আমি এগুলো দেখে আমি চুপচাপ ঘরে গিয়ে বসে থাকবো? এই কথা কি বলতে চাচ্ছেন? কমপ্লেইন তো করবে, কমপ্লেইন করতে গেছে, কমপ্লেইন শুনছে না, এগুলো তো সারাদিন আমরা দেখেছি। অতএব নির্বাচন যেটা হয়েছে এই নির্বাচনের পরে আর কোনো রাজনৈতিক দল বলে নির্বাচনে যেতে চায় না। এই উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল যখন প্রথম ঘোষিত হয়েছিল তখন তো বিএনপি সে নির্বাচনে যাবার জন্য প্রার্থী মোটামুটি ঠিক করেছিল এবং প্রতিদ্বন্দ্বী নির্বাচনের জন্য হঠাৎ উচ্চ আদালতের একটি নির্দেশে এই নির্বাচনটি স্থগিত হয়ে গেল এবং বলা হলো যে জাতীয় নির্বাচনের পরে নির্বাচন কমিশন করবে। সেই মোমেন্টাম আর আজকের মোমেন্টামের কথা চিন্তা করেন। আজকে ঢাকা নগরের মানুষ তার প্রতিনিধি বাছাই করতে কোনো বিকল্প পাচ্ছে না, তার সামনে একটি বিকল্প, এছাড়া কোনো বিকল্প নেই। প্রার্থী চয়েসের, ইলেকশন ইজ এ চয়েসের কোনো সুযোগ নেই। সেই কারণে না 5 জন, আপনি বাকি প্রার্থীদের ইশতেহারের কথা বা প্রচারের কথা কি আপনারা বলছেন, দেখাচ্ছেন যে প্রার্থী কারা? শাফিন আহমেদ আছেন না আপনি দেখান না, শাফিন আহমেদের আনেন, শাফিন আহমেদকে আমরা শাফিন আহমেদ জিজ্ঞেস করি তার লক্ষ্য কি, সেগুলো তো আসবে না মিডিয়ায়, শুধু আসবে আওয়ামী লীগের প্রার্থী। আমার কথা হচ্ছে যে এইসব নির্বাচনে যাওয়া না যাওয়ার কোনো মানে হয় না।
এবং এখানে এই নির্বাচনে গিয়ে যে ভুতুরে নির্বাচন 29শে ডিসেম্বর রাতে হয়েছে, এরকম আরেকটা ভুতুরে নির্বাচন হয়তো মানুষ দেখবে। তাহলে আসলে নির্বাচনে যাবেন এটা তো বিএনপি জানিয়েই দিয়েছে, না গিয়ে তার বিকল্পটা কি, মানে কি করবে বিএনপি? বিএনপি এই নির্বাচনের নামে যে নৈরাজ্য এবং একটা চূড়ান্ত, আমি বলবো যেটা বিপর্যস্তকর অবস্থা দেশে বিরাজ করছে, সেটা জনগণকে কাছে নিয়ে যাবে, প্রতিবাদ করবে এবং আবার নতুন করে নির্বাচন চাইবে। চাওয়ার ক্ষেত্রে তারা আন্দোলন করবে যথাসময়। এটাই তো বিএনপি করে। একটা পলিটিক্যাল পার্টি তো একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে না। তারা জানাচ্ছে এবং বিভিন্নভাবে তারা বলছে যে নির্বাচনটি কোনো নির্বাচন হয়নি। এটাই তো একটা পলিটিক্যাল পার্টি করবে। এবং বাকি শুধু বিএনপি একা না, বিএনপির সাথে আরও পলিটিক্যাল পার্টি আছে, সেই প্রতিবাদগুলো তো তারা করছে। এখন রাত্রে হয়ে গেছে, সকালে কেন প্রতিবাদ করলো না, না করলো না, করবে যেভাবে হোক প্রতিবাদ করার যতখানি করা। এবং নির্বাচনের আগে যে পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, প্রার্থীদের দৌড়ানো হচ্ছে, পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হচ্ছে না, পোলিং এজেন্টকে গ্রেফতার করা হচ্ছে, বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেফতার হচ্ছে, এই পরিবেশে নির্বাচন করার মতো মানে সঙ্গতি কোথায় ছিল বিরোধী দলের, এটাও তো একটা প্রশ্ন। আমার মতে সেই বিষয়গুলো কিন্তু যাচাই করে দেখা যথাসময়ে আন্দোলনের কথা বলছেন। খুব ভালো কথা বলেছেন যে নৈরাজ্যকর পরিবেশ তারা সৃষ্টি করবেন। আসলে 2014-15 অভিজ্ঞতা থেকে নেওয়া এইটা খুব সাধুবাদ জানাই আমি, যে সেটা তো আওয়ামী লীগকেও জানাতে হয়, কারণ 74 থেকে 75 পর্যন্ত একদলীয় শাসন, সেটা থেকে যে তারা আপনার ওই যে আগুন সন্ত্রাস 2014-তে চলে আসে, সেই কথা আসবে না, আপনারা এখন বলবেন যে কিছু করবেন না, তারপরে সেটা থেকে যে বোধোদয় হয়েছে তো না, না, বোধোদয়ের বিষয় না, এটা তো আমরা ইলেকশনে গিয়ে করা হচ্ছে। আপনি 2014-এর কথা, আপনার 2014-তে যেভাবে ইলেকশনটা হয়েছে সেই ইলেকশনের কথা বলছেন, আপনারা বলছেন নৈরাজ্য। আমি যে আপনি বলেন নৈরাজ্যকর অবস্থা যাবে, এটা ইতিবাচক, যে তাদের এই ইতিবাচক জিনিসটা বিএনপি আন্দোলনে যাবে। আমরা এর আগেও দেখেছি ঈদের পরে বিএনপি আসলে আন্দোলনে অনেক সময় দিয়েছে। আমরাও কিন্তু চাই যে একটা সুষ্ঠু আন্দোলন হোক, সুষ্ঠু বিরোধী দল থাকুক, এটা জাতির জন্য ভালো, ইভেন সরকারের জন্য ভালো বলে আমি মনে করি। কারণ বিরোধিতা ছাড়া, আপনার যদি কোনো বিরোধিতা না থাকে, তাহলে কিন্তু এটা একটা একদলীয় দিকে টার্ন এসে, যেটা মানে বর্তমান পার্লামেন্ট এমনকি 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমও সেদিন কিন্তু বলেছেন যে বিরোধী দলবিহীন রাজনীতি চলছে দেশে। কিন্তু এখন হুকুমের বিরোধী দল খোঁজা হচ্ছে, না এখন আপনি বিরোধিতা করেন, না শওকত ভাই, এটা আপনাদের ব্যর্থতার জন্য। কারণ আপনারা আমাদের ব্যর্থতা কেন? আপনাদের ব্যর্থতা না যে এই কারণে এইভাবে ইলেকশন করলে। আমাকে আপনার সময় আমি কথা বলি, আপনারা ইলেকশন জানলেন 29 তারিখ রাতে হয়ে গেছে, আপনাদের সুপার নেতা বললো যে পাহারা দেবো, এই করবো সেই করবো, সুপার নেতারই কোনো খবর নেই। ভোট কেন্দ্র পাহারা দেওয়া তো দূরের কথা, কেউ ছিলই না, কারণ এগুলি যে হবে এটা জানতেন। তারপর 29 তারিখ রাতে যদি নির্বাচন হয়, 30 তারিখ তো আপনারা প্রত্যাহার করলেন না যে নির্বাচন হয়ে গেছে, আমরা এটা করতে চাই না। তারপরে এখন যেটা নির্বাচনের পরে যে ক্ষোভটা, সেটা আপনারা এখন নৈরাজ্য করবেন না বলে আপনারা এখন কি আন্দোলন করবেন সেটা নিয়ে চিন্তা করছেন। আমার জানা মতে নির্বাচনের পরে বিএনপির কাউন্সিলও তো বোধহয় আপনারা পিছিয়ে দিচ্ছেন। বিএনপির কাউন্সিল তো ডিউ না এখন। না বলছি আপনাদের একটা কাউন্সিলের কথা তো হয়নি, না আপনারা নিজেরা বানিয়ে বললে তো কাউন্সিলের কোনো আলোচনাই হয়নি। আপনারা এই নির্বাচনের পরে কাউন্সিল সেটা বলতে পারেন যে তারা একটা বর্ধিত সভা চাইতে পারে, কিন্তু কাউন্সিলের কথা ঠিক আছে, বর্ধিত। এই এত বড় একটা বিপর্যয়ের পরে বিএনপির কোনো এক একজন নেতা এক এক কথা বলছেন, এক একজন নেতা অন ইয়ারে বলছেন, কেউ এর দোষ দিচ্ছেন, কেউ সর্বশেষ মহদুদ আহমদের বলছে যে সবাইকে পদত্যাগ করা উচিত। মানে এখন আপনাদের মধ্যে যে জিনিসটা, এটা তো আমাদের মানে জাতির জন্য তো এটা খুব সুখকর কিছু না। কারণ বিএনপি যদি নিজেকে গোছাতে না পারে, এটা জাতীয় রাজনীতির জন্য তো ক্ষতিকর। এবং এমন কোনো আলামত দেখা যাচ্ছে না যে বিএনপি নিজেদের গুছিয়ে নিয়ে আসবে, এটা খুব দুঃখজনক। আমি একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে এই প্রসঙ্গে আমি কথা বলতে চাইবো। এর মধ্যে সেদিন কিছুদিন আগে প্রথম আলোর একটি খবর দেখলাম, জামাত বিএনপিকে ছেড়ে যাচ্ছে। আজকেই কি খবর নাকি গতকাল, আমি ঠিক মনে করতে পারছি না, খবরটি শুধুমাত্র দেখলাম জামাত বিএনপিকে ছেড়ে যাচ্ছে। বিএনপি ছাড়ছে না, জামাত ছাড়ছে, এটা হচ্ছে সংবাদটা আজকেই বোধহয় প্রথম আলো। হ্যাঁ, এটা নিয়েও একটু যদি শওকত মাহমুদ বলেন যে আমি বলবো কেন, জি নিশ্চয়ই আপনাদের দুজনের কাছ থেকেই জানবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরি। সেই সাথে খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলা শুনানিও আজকে চলছে, তিনি অসুস্থ, তার চিকিৎসার আবেদন করা হচ্ছে, এই বিষয়গুলো নিশ্চয়ই থাকবে। দর্শক আমাদের সাথেই থাকুন সংবাদ সম্প্রসারণে, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। আমরা যেই প্রসঙ্গটিতে ছিলাম, নির্বাচনে তো অংশ নিচ্ছেই না বিএনপি, আমরা সেই বিষয়টিতে কথা বলছিলাম এবং শওকত মাহমুদ যে ইস্যুটি তুলে আমি বিরতিতে গেলাম যে আজকেরই খবর। জাকারি কাজল, আপনি একদম ঠিক, আমি একটু ভুলই বলছিলাম। আজকের খবর প্রথম আলোতে দেখছি যে বিএনপির সঙ্গে আর থাকছে না জামাত, প্রতিকূল পরিস্থিতিতে বিবেচনায় বিএনপির সঙ্গে আর জোটে না থাকার সিদ্ধান্ত নিয়েছে জামাতে ইসলামী, এরকম একটি খবর দেখছি। জামাতকে জিজ্ঞেস করুন, ওরা ভালো বলতে পারবে। আমাদের তো এগুলো নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি, কিছু নেই। এটা জামাত ইসলামী বলতে পারবে তারা থাকবে কি থাকবে না, এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। এটা তো
বিএনপি তাদেরকে কিছু বলেনি বা এই সঙ্গে কোনো আলোচনা হয়নি। যেটা খবর বেরিয়েছে দেখেছি যে জামাত থাকবে না, এবং জামাতের নায়েবে আমিরকে জিজ্ঞেস করা বলেছেন যে এরকম অনেক সিদ্ধান্তই হয় যেটা আমরা কিছু সিদ্ধান্ত প্রকাশ করি, কিছু করি না। এটা জামাত ইসলামী বলতে পারবে। যদি তেমনটি হয় তাহলে কি বিএনপির জন্য ভালোই হবে কিনা? না, এটা তেমনটি হয় মানে না হওয়া পর্যন্ত আমি এটা কোনো মানে একটা ইয়ের উপর, কিন্তু হলে কি হবে না হলে কি হবে তার একটা পর্যালোচনা থাকতে পারে। যখন হবে তখন এটা আমরা প্রতিক্রিয়া জানাবো। জাকারিয়া কাজল। না, যেটা মানে খবর যেটা প্রকাশিত হয়েছে সেটার হচ্ছে যে জামাত মনে করছে যে ঐক্যফ্রন্টে যাওয়াতে 20 দলীয় জোট গুরুত্বহীন হয়ে গেছে এবং তারা আরো গুরুত্বহীন হয়ে গেছে। আমি তো মনে করি এটা বিএনপির জন্য সাপে বর হবে যদি সত্যি সত্যি এটা হয়। এবং অনেকেই তো মানে বিএনপির অনেক শুভাকাঙ্ক্ষী দেশে বিদেশে তো চাচ্ছিল জামাত থেকে সরে যাক। শওকত ভাই যেহেতু দলের একটা দায়িত্ব আছে, উনি ফাইনাল না হওয়া পর্যন্ত কিছু বলতে পারবেন না, এটা খুবই সঙ্গত। কিন্তু মানে ঐক্যফ্রন্টের ভেতরে বা হ্যাঁ ভাই, কিন্তু আমি যেটা মনে করি যেহেতু অনেক বিএনপির বাইরে, দেশের বাইরে, ভেতরে বিএনপি, যেমন প্রফেসর এমাজউদ্দিন সাহেব তো বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে মোটামুটি পরিচিত থিঙ্ক ট্যাঙ্ক। তিনি যে রিয়াকশন দিয়েছেন, তিনি তো এটাকে হ্যাপি ওয়েলকাম করেছেন এবং তিনি এটাকে খুব আশাবাদী হিসাবে দেখছেন। দল রিয়াকশন না করলে দলের থিঙ্ক ট্যাঙ্কের মানে প্রফেসর এমাজউদ্দিনের রিয়াকশন তো মানে খুবই উচ্চকিত প্রশংসার ব্যাপার যে জামাত সরে যাক। তো এখান থেকে সেন্সটা বোঝা যায় আর কি। তবে আমি ওনার সঙ্গে একমত যে বিএনপির দলীয় রিয়াকশন পেতে হয়তো আমাদের আরো অপেক্ষা করতে হবে, এবং আসলেও ছাড়ছে কিনা সেই জামাতের রিয়াকশনও তো আনুষ্ঠানিকভাবে পেতে হবে, তারপরে শওকত মাহমুদ যেটি বলছেন তারপরে হয়তো মন্তব্য। আজকে এমাজউদ্দিন সাহেব তো একটু বেশি আগ্রহী, উনি তো অনেক দিন ধরে বলছিলেন, সেটাই উনি মানে ফাইনাল ধরে নিয়ে তার প্রতিক্রিয়াটা ব্যক্ত করেছেন খুব ইতিবাচকভাবে। জি, তাহলে ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন, তাদের জন্য তারাও তো বলছিলেন যে জামাত থাকলে তারা নির্বাচনই আসতেন না, মানে এটি হয়তো তাদের জন্য এখন তো মানে আমাকে তুমি ছাড়ো, তোমাকেই আমি ছেড়ে যাচ্ছি, এরকম একটা সিচুয়েশনে এসছে আর কি। এবং জামাত যেটা মনে করে তারা গুরুত্বহীন হয়ে পড়ছে, কাজেই সঙ্গে থেকে গুরুত্বহীন হওয়ার চেয়ে আলাদা থাকাই ভালো। এটা হচ্ছে আজকের খবর। জামাত বলছে এখন আন্দোলন সংগ্রামও নেই, আবার নির্বাচনের কোনো বিষয় নেই, এসব বিষয় মানে প্রতিকূল পরিস্থিতিতে এটি আসলে প্রফেসর ইমাজউদ্দিনের আপনার একটা রিঅ্যাকশন দেখেন যে উনি কতটা পজিটিভলি নিয়েছেন। জি, আমরা এটা দেখছিলাম। এখন আরেকটা বিষয় একটু যাই, যেহেতু এটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি, একটি গণমাধ্যমের প্রতিবেদন। নাইকো দুর্নীতি মামলায় আজকে খালেদা জিয়া আদালতে শুনানিতে উপস্থিত ছিলেন এবং তিনি অসুস্থ, তার অসুস্থতার জন্য চিকিৎসার জন্য আবেদন করেছেন তার আইনজীবীরা। জাকারিয়া কাজল, আপনি যদি বলেন, মানে এর আগে আমরা দেখেছি ইউনাইটেড হাসপাতালে নেবার জন্য একটা খুব জোর বিষয় ছিল বা এক ধরনের একরোখা ভাবও ছিল, কিন্তু শেষ পর্যন্ত বঙ্গবন্ধু মেডিকেল কলেজে কিন্তু বেগম জিয়া গেছেন এবং সেই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এখন আদালতের কাছে চিকিৎসার আবেদন করছেন। না, আমি যেটা মনে করি যে কোনো, বেগম জিয়া তো অবশ্যই যে কোনো বন্দী যদি যিনি কারাবন্দী থাকেন তার শারীরিক দিকটা লক্ষ্য রাখা এটা কারা কর্তৃপক্ষ তথা সরকারের দায়িত্ব। বেগম জিয়া দেশে 3 বার প্রধানমন্ত্রী ছিল, তো অস্বীকার করার কোনো কারণ নেই। তিনি একটা সুনির্দিষ্ট অভিযোগে আটকে আছেন বা সাজা খাচ্ছেন, সেটা অন্য ব্যাপার, কিন্তু তিনি তো সাজা থেকে মুক্তি চান, তাকে আইনজীবীরা চিকিৎসা এবং এটা তার মৌলিক অধিকার। আমি মনে করি, আমার ধারণা তিনি অসুস্থ হলে তাকে ঠিকই চিকিৎসা দিতে হবে এবং দেওয়া উচিত। এবং আদালতের নির্দেশ অনুযায়ী, মানে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তিনি চিকিৎসার আবেদন করছেন। তার যে বয়স এবং তিনি যে অবস্থায় আছেন, এরকম স্বাভাবিক অসুস্থ হয়ে পড়তে পারেন, আর তিনি তো সুস্থ না, তার তো অনেক অসুখ তো আগের থেকেই ছিল, তাই না? কাজে এগুলি যে অবস্থা আছে বাড়তেই পারে এবং এটা চিকিৎসা দেওয়া, আমি তো মনে করি যে উনি বলার আগেই উচিত ছিল এই চিকিৎসার ব্যবস্থা করা। শওকত মাহমুদ, আপনার একটি মন্তব্য। তিনি অনির্দিষ্ট অভিযোগে মিথ্যা মামলায় সাজা কাটছেন এবং নাইকো মামলাও এমনিতর একটি মামলা। এসব মামলায় আগে অনেক আসামি ছিল, সেগুলো বাদ দেওয়া হয়েছে এবং তিনি আদালতে যেতে পারছেন না তার শারীরিক অবস্থার কারণে। বর্তমানে তার শারীরিক অবস্থার আরও বেশি অবনতি হয়েছে। পরশুদিন তার আত্মীয় স্বজনরা দেখা করতে গিয়েছিলেন, তারা এসে জানিয়েছেন। আজকে আইনজীবীরাও বলেছেন। আইনজীবীদের আবেদনের একটা বড় গ্রাউন্ড হচ্ছে, যেহেতু তার চিকিৎসা শুরু হয়েছিল কিন্তু চিকিৎসাটা শেষ হয়নি। চিকিৎসা শেষ হওয়ার আগেই কিন্তু তাকে এই পিজি থেকে আবার জেলখানায় ফেরত নেওয়া হয়েছে এবং একটি সার্টিফিকেট, যারা যেসব ডাক্তার চিকিৎসা করছিলেন তারাও জানেন না, একটা মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে যে তার চিকিৎসা আর প্রয়োজন নেই, কিন্তু তার অসুস্থতা প্রমাণ করে মেডিকেল বোর্ডেরই সিদ্ধান্ত ছিল। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ছিল, কিন্তু সব মতেরই ডাক্তার ছিল, সব মতেরই ডাক্তার ছিল এবং সব ডাক্তাররা কিন্তু অনেকে কেউ বলেছেন টিভিতে সাক্ষাৎকার দিয়ে তারা জানতেন না যে এই ধরনের একটা সুপারিশ। এটা অবশ্যই দেখিনি, এটা আমি দেখেছি, আমার পরিষ্কার মনে আছে এটা করেছে। অতএব
খালেদা জিয়ার চিকিৎসা, তিনি অসুস্থ, তার চিকিৎসা শেষ হয়নি, তার চিকিৎসা সম্পূর্ণ করার জন্যই কিন্তু আবার তাকে হাসপাতালে নেওয়া প্রয়োজন, এই কথাটি আইনজীবী এটা বলেছেন। আমার মনে হয় সরকার এই চিকিৎসা নিয়ে যে রাজনীতি করছে অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। কারণ তিনি মহিলা, সাবেক প্রধানমন্ত্রী, এবং স্বাভাবিক চিকিৎসা পাওয়ার রাইটও তার আছে। সেই স্বাভাবিক চিকিৎসা কিন্তু সরকার কেন করছে বলছেন? কারণ আজকেই তো আবেদন করলো চিকিৎসার জন্য। এই যে এতদিন এই যে হঠাৎ করে ফিরিয়ে নিয়ে গেল, এবং সরকার যে এই চিকিৎসার ব্যাপারে যখন প্রথম থেকে দাবি করা হচ্ছিল, দীর্ঘদিন ধরে সরকার এই দাবি উপেক্ষা করছে। এবং আইজি প্রিজন আসলে কি উপেক্ষা করছে? কারণ দীর্ঘদিন থেকে সরকার তো শুরু থেকেই বলছে যে আমি বলছি বঙ্গবন্ধুকে আপনাকে যান একটা প্রমাণ দিচ্ছি বা সিএমএইচ এ যান। সাবেক আইজি প্রিজন ইউনাইটেড আর আমি বঙ্গবন্ধু না লড়াই। আপনারা ইউনাইটেডের কথা তুলে তার চিকিৎসা থেকে তাকে বঞ্চিত করেছেন। সাবেক আইজি প্রিজন এখন নেই, তিনি হোম মিনিস্ট্রির কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন যে বেগম খালেদার যে চিকিৎসার জন্য তাকে বাইরে নেওয়া প্রয়োজন। সেই চিঠি প্রধানমন্ত্রী সচিবালয়ে দীর্ঘদিন পড়েছিল, সেখানে কোনো জবাবও দেওয়া হয়নি। এবং একাধিকবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দল গিয়ে আবেদন করেছে যে তাকে বাইরে নেওয়া হোক চিকিৎসার জন্য। চিকিৎসাটা বাইরে এই জন্য প্রয়োজন যেখানে তিনি আছেন। ধরেন আমরা জেল খেটেছি, জেলের ভেতরে যে পরিবেশ, একজন বন্দির আরেকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় এবং একটু হেঁটে বেড়ানো, সব কিছু নির্ভর করে। তিনি একটা পরিত্যক্ত কারাগারে নির্জনে একাকী বসবাস করেন, তার সঙ্গে কোনো এখানে কোনো বন্দিও নেই, সহবন্দী নেই, এবং সেখানে তিনি যে অস্বাস্থ্যকর পরিবেশ সেখানে তাকে রাখা হয়েছে। অতএব এটাও কিন্তু একটা মানসিকভাবে একজন রোগীকে আরো বিপর্যস্ত করে তোলে। আমার মনে হয় যে এই বিষয়গুলো রাজনৈতিকভাবে না দেখে সরকারের উচিত তার সুচিকিৎসার ব্যবস্থা। আজকে আদালতে আবেদন করা হলে কিন্তু সবই ঠিক আছে, কিন্তু এটাও দেখতে হবে যে মানে তার সঙ্গে কিন্তু একজন পরিচারিকা আছেন, যেটা আর কোনো কারো কিছু। আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি চিকিৎসার ব্যাপারে চিকিৎসার ব্যাপারটা করা উচিত। এবং প্রথমে যেটা হয়েছিল ইউনাইটেড বঙ্গবন্ধু, সেগুলি বাদ দিলাম। তো এখন বোধহয় একজন অসুস্থ মানুষ নৈতিক মানে সবভাবে চিকিৎসার প্রাপ্য, এবং আমি বিশ্বাস করি যে তার এবং সেটা কিন্তু দেওয়া হয়েছিল, সে চিকিৎসাটা সরকারের সিদ্ধান্ত, আদালতের নির্দেশ দেওয়া হয়েছিল। আমি কথা ভাই সব কথা ডিফেন্ড করলে সরকারের পক্ষে ডিফেন্ড না, আমি বলছি যে আপনার একটা গৃহপরিচারিকা আছে, গৃহপরিচারিকা থাকাটা একটা বিশাল ব্যাপার। আমার তো জেলখানায় সেবক থাকে, ওই সেবক আপনি জেল খাটলে আপনি বুঝবেন যে জেলখানার সেবকের কাজ আর গৃহপরিচারিকার কাজ এক। নিরপরাধ একজনকে দিছে, আপনারা এটাও যদি স্বীকার না করেন, ব্রেকিং অল দ্য নর্মস, ইজ ইট বেসিক ফ্যাসিলিটি? ব্রেকিং অল দ্য নর্মস গৃহপরিচারিকা দেওয়া কিনা ফ্যাসিলিটি দেওয়া হয়, কখনো দেওয়া হয়েছে বলেন? অবশ্যই না দেওয়া হইলে তো আপনার আমি জেলখানার ভিতরে একটা উদাহরণ দেখেন যে কারে দেওয়া হয়েছে ব্যক্তিগত পরিচারিকা, সাবেক প্রধানমন্ত্রী তিনি প্রথম, সেটাই বললাম যে সেটা দেওয়া না। এটা যে একটা বন্দিত্ব নির্জনতা কাটানোর জন্য তো গৃহপরিচারিকার উদাহরণটা আপনি কেন আনলেন? আমি বলেছি জেলখানার ভিতরে ইনমেট থাকে, সেই ইনমেটদের সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলোর কারণে মানুষের না কিন্তু আপনি গৃহপরিচারিকা দেওয়া হয়েছে তো বাস্তবতা, ব্রেকিং অল দ্য নর্মস দেওয়া হয়েছে তো তাকে। শুনেন আপনারা হচ্ছে কি এত সবকিছু না সকল ভাই, আপনি সত্যটা তো স্বীকার করতে হবে। সত্যটাই দেখি, এই সত্য তো এখানে অপ্রয়োজনীয়। কেন অপ্রয়োজনীয়? সত্য সবসময় প্রয়োজনীয়। খাবেন একটা গৃহপরিচারিকা, না নিশ্চয়ই প্রয়োজন বলে নিশ্চয়ই দেওয়া হয়েছে। এখানে কিন্তু অন্য কোনো বন্দী দেওয়া হয়নি, আপনাদের যেটা দেওয়া বন্দী নেই তো সেখানে। না আপনারা ওই জেলখানায় তারা একটা বন্দী ডিটেক্ট করে করতে পারতো, ডেপুট করতে পারতো। সেখানে আপনার মানুষের একটা সাবেক মহিলা প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে, তার ফ্যাসিলিটি নিয়ে। না আমি কিন্তু প্রথমেই বলি না আপনি ঠিক বলেন। আমি অবশ্যই বলছি যে তার চিকিৎসা দেওয়া উচিত। আমি তো প্রথমেই বললাম কিন্তু নেতিবাচক হিসেবে দেখা হচ্ছে না, মানে এটি আছে শুধুমাত্র এটি বলা হচ্ছে যে গৃহপরিচারিকা আছে, এটি নিশ্চয়ই নেতিবাচক কিছু না। আমি তো প্রথমেই বললাম যে তার চিকিৎসার ব্যবস্থা করা উচিত। না চিকিৎসার ব্যবস্থা করা উচিত, কিন্তু আমি যে বললাম যে জেলখানায় থাকলে একটা নির্জন জেলে থাকা, সেটা হইতেই পারে, আর সেখানে আরো অনেক বন্ধুর সঙ্গে থাকা, সেটি তার মধ্যে না। সেটি নেই, এটি যেমন সত্যি এটিও সত্যি যে গৃহপরিচারিকা আছে, মানে দুটোই সত্যি। সত্যি, এটা তো মিথ্যা কথা না। এবং আদালতের নির্দেশে তার চিকিৎসা হচ্ছে, তার সরকারের ইচ্ছায়। কিন্তু আদালতের নির্দেশে কেন হলো? আদালতের কাছে বিএনপির আইনজীবীরা গেছেন, তারপরে কিন্তু সরকার তো তার আগে থেকেই বিএসএমএমইউ তে করবার জন্য বলছিল, কিন্তু সেটা তো খালেদা জিয়া অস্বীকার করছিলেন। পরবর্তীতে বরং আদালতের নির্দেশেই কি বেগম জিয়া না, ওটাই তো বিষয় ছিল, ইউনাইটেড না বিএসএম হয়েছে আদালতে যেতে। সরকার কেন সেই পরিস্থিতি সৃষ্টি করলো? এবং তারপর তো সেই সরকারের সিদ্ধান্তটাই বিএনপি মেনে নিল নাকি? চিকিৎসা নিয়ে না আপনি কেন আপনি বা গভীর আছেন, তারপর তো গেলেন, সরকারের সিদ্ধান্তই তো শেষ পর্যন্ত আদালতে বাস্তবায়িত হলো। আদালতে গেলাম তো গিয়েছি, তো এখন কি হয়েছে? খুব ভালো হয়েছে। সেটা তো আরো 3 মাস আগে হয়ে গেছে। না সেটা তো 3 মাস আগে এই সুযোগটা নিতে পারতেন। চিকিৎসা নিয়ে এই কথাটা আপনারা না বললো না সকল ভাই, আমি বলছি যে না এটা আমার মনে হয় অমানবিক। না চিকিৎসার ক্ষেত্রে আপনারা ভুল ব্যাখ্যা করছেন। হাসপাতাল
এই হাসপাতালকে নিয়ে আপনারা বলতে আমার মনে হয় হাসপাতালেই গেলেন। 1 বছর হয়ে গেছে বেগম জিয়া কারারুদ্ধ অবস্থায় আছেন, 1 বছরের বেশি সময় হতে চলেছে। আসলে এই আমরা শুনছিলাম যে বিএনপি খালেদা জিয়ার একটা অসুস্থ মহিলার চিকিৎসা হবে সেটা নিয়ে এখন যুক্তিতর্ক কোনো সুযোগ আছে কোনো? না নিশ্চয়ই না, আমি নিশ্চয়ই না। চিকিৎসা বললাম, পাচ্ছেন না, চিকিৎসা সেখানে করতে গৃহ হবে। পরিচারিকা পাচ্ছেন, চিকিৎসা এটাই দিতে কি হবে, চিকিৎসার চিকিৎসা বড় দিতে বড় হবে, ইয়ে নাকি? এটা চিকিৎসা সম্ভব দিতে হবে, সেটা কিন্তু আমি প্রথমেই না, আমার বলেছি। মনে হয় না এটা আপনারা না, আপনি ভুল ব্যাখ্যা করছেন। না, আপনি এটা আমার না, মনে হয় না, সবগুলো আমার কথাই সত্যি, এখানে হ্যাঁ, হয়তো কোনো আমি কিন্তু প্রথমেই চিকিৎসাও বলেছি, দিতে না, হবে এটা তাকে মেনে নিতে নিশ্চয়ই। আপনি দেখেন, এটি নিয়ে মনে হয় চিকিৎসা দিতে হবে। তর্ক এটা করবার মেনে খুব নিতে কিছু হবে। আমার মনে হয় নেই। কোনটা মেনে নিতে শওকত মাহমুদ, 1 বছরের উপরে হয়ে গেছে যে খালেদা জিয়া জেলখানার মধ্যে আছেন, কারাগারের মধ্যে আছে, যেটি নিয়ে এতক্ষণ ধরে আলোচনা হচ্ছিল। মানে বিএনপি মেজর হাফিজ সেদিন বলছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান, যে রাজপথ ছাড়া তার মুক্তির কোনো উপায় নেই। আসলে কি সেই বিষয়টি বিএনপি এখন ভাবছে? না, এটা বিএনপির আসলেই তো আরবে 1 তারা বছর। বলেছে না, না, আজকেও যে বলেছে আইনি কেউ। প্রক্রিয়া মুক্ত করা রেজভী সম্ভব আহমেদ না। বলেছেন আজকে। আইনি প্রক্রিয়া মুক্ত করা সম্ভব সম্ভব না। না এবং আন্দোলন ছাড়া তার মুক্তির কোনো উপায় নেই। কথাটা সিনিয়র লিডাররাও বলেছেন এবং আইনজীবীদের কেউ বলেছেন। হতে পারে তাদের মতামত। রুহুল কবির রিজভী গত সম্ভবত পরশুদিন বলছিলেন যে, আমি একটু কোট করি রুহুল কবির রিজভীকে, মিথ্যা দণ্ড দিয়ে বেগম জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখার স্বাদ পূর্ণ করলেন, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন এবার মুক্তি দিন, পৃথিবীটা ক্ষণিকের কিন্তু কর্মফল অনন্তকালের। মানে এখন কি অনন্তকালের একরকম বিষয় দেয়া হয়েছে? খোঁচা দেওয়া প্রশ্ন করেন, অনন্তকালের কি? মানে এটি এটা তারা রিজভীর কথার বক্তব্য, কথা আমি বলেছে। বলছি না, রিজভী সাহেব কিন্তু আজকেও বলেছেন যে এটা- যে আন্দোলন ছাড়া মুক্তি হবে না। আজকে হ্যাঁ, তো বলেছেন পলিটিক্যাল এটা পার্টি তাদের পলিটিক্যাল realization। লিডারের মুক্তির জন্য তো এই কথা বলতেই। জি নিশ্চয়ই, সেটি নিয়ে এই জন্যই জানতে চাইছি, মানে এই বলতে কিন্তু- পারেন কথাটা কি আসলে মানে বাস্তবায়নের জন্য পরিকল্পনা বিএনপির মধ্যে আছে? সেটা হলো অন্য বিএনপি এই নির্বাচনের বিরুদ্ধে বা এই নির্বাচনের মানে অনিয়মের বিরুদ্ধে বা এই ভুয়া ভোটের বিরুদ্ধে আন্দোলন করবে কি করবে, এটা বিএনপি দলীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেবে, কিন্তু আন্দোলনের পক্ষেই তাদের মতামত রয়েছে। এখন এই খালেদা জিয়ার মুক্তির ব্যাপারেও সেম, তারা কিভাবে করবে আন্দোলন করে মুক্ত করবে কিনা এটা তারা বলেছে এবং আগেও বলা হয়েছে যে যেহেতু তারা মনে করে, বিএনপি মনে করে, আমিও মনে করি যে এটা একটা পলিটিক্যাল মোটিভেটেড একটা জেল এবং সেখানে খালেদা জিয়াকে বিএনপি বলেছে যে এটা প্রধানমন্ত্রী পালন করতে, কিন্তু তথ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী বলছেন না, এটা আদালতের এখতিয়ার। আদালতে আমরা দেখছি যে দীর্ঘ শুনানি হচ্ছে, জামিনের ডেট পড়ছে আরেকটা, এইভাবে অনেক পিছানো হয়েছে, নির্বাচন পার করে ফেলেছে। অতএব স্বাভাবিকভাবেই আমাদের মনে সন্দেহ হচ্ছে যে এটা একটা পলিটিক্যালি মোটিভেটেড বা বিচার বিভাগের উপর চাপ সৃষ্টি করে তার জামিনের বিষয়টি পিছিয়ে নেওয়া হয়েছে। অথচ যেই মামলায় উনি নির্বাচনে অংশ নিতে পারলেন না, অত নাজমুল হুদা তো দুর্নীতি মামলায় দণ্ডিত নাকি না, দণ্ডিত, কিন্তু তিনি কি নির্বাচনে অংশ নিয়েছেন না? জি, এটি হয়েছে যে সরকার প্রধানের আনুগত্য বা আনুকূল্য ছিল বলে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। খুব অল্প সময় অনলাইনের শুধু শিরোনামগুলো জানিয়ে দিতে চাই। প্রথম আলোতে আছে, অবসর নেয়ার পর গ্রামে থাকবেন প্রধানমন্ত্রী, বলছেন প্রধানমন্ত্রীর বক্তব্য এটি। বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করা হয়েছে, এই খবরটি দেখছি। পরের পত্রিকায় চলে যাই। পরের পত্রিকায় সবার প্রাইভেট প্র্যাকটিস বন্ধ চান, ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের বিষয়ে হয়তো বলছেন। বাংলা ট্রিবিউনে দেখছি, উপজেলা মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধ, এই খবরটি প্রায় প্রতিদিনই আমাদের টেলিভিশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি। আমাদের যা করণীয় আছে আমরা করব, বলছেন ডক্টর কামাল, গণফোরাম সভাপতি, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা। গরু জব্দ নিয়ে বিজিবি সীমান্তবাসীর মধ্যে সংঘর্ষে নিহত 3, গুলিবিদ্ধ 14। একদমই সময় নেই যদিও, তারপর জাকারিয়া কাজল মনে হয় কিছু বলতে চাইছেন, এক লাইনে যদি বলেন। দিস ইজ ভেরি আনফরচুনেট। মানে আমাদের বিজেপি আরো অনেক সতর্ক হিসেবে পদক্ষেপ লাগা হচ্ছে। গ্রামবাসী যদি তারা সত্যি চোরাকার বেরোয় আইনি ইয়েতে যাবে। আমরা এতদিন বিএসএফ আমাদের মারে কেন সেটা নিয়ে প্রতিবাদ করতাম, এখন তো নিজেরাই মারছি, তো প্রতিবাদ কার কাছে করবে? দিস থিং শুড বি টেকেন সিরিয়াসলি। আমাদের সময়ও শেষ করতে হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে। শেষ করছি সংবাদ সম্প্রসারণ। ভালো থাকুন দর্শক।